আনোয়ার লাল তার স্ত্রী বনদেবীর সাথে। দিদি, আপনাকে নমস্কার। ৭১ সালে আপনার বয়স কত ছিল? তাহলে ও তো আমি তো জানি না কত বয়স ছিল। ছোট মেয়েটা তখন আপনার পেটে। হ্যাঁ। আপনার স্বামী আনোয়ার লাল শহীদ হয়েছেন আজকে থেকে ৪৫ বছর আগে। তার কথা মনে পড়ে? মনে পড়ে না, যখনই মনে পড়ে তখন তো কি বলবো, আমার দুঃখ কেউ বুঝবো না। তিনি তো এই যে হরিজন সমাজের মধ্যে প্রথম বিএ পাশ করেছিলেন, প্রথম বিএ পাশ করেছিলেন। তা আপনার মনে আছে ৭১ সালের কথা? হ্যাঁ, স্পষ্ট মনে আছে। বলেন তো কি হয়েছিল ৭১-এ? যখন যেই দিনকা উনারে ধরিয়ে নিয়ে যাইতে আসে, আগে তো এরকম যখন যুদ্ধ লাগছে সেই সময় তো খালি দেখতাম কি এই বস্তা ভরিয়ে ভরিয়ে খালি পাউরুটি, চিরা, গুড় এইগুলি আনতে আসছে, লেকিন জিগাইলে কিছু কইতো না। হ্যাঁ, জিগাইতাম কি এইগুলি কি করবো, অত চূড়া গুড় আনিয়া ঘরের মধ্যে জাম করিয়া রাখছো, কি করবা, ওই তুমি বুঝবা না। বাস যখন সন্ধ্যা হইতো বাতি লাগতো, তখন আগে তো আমাকে বাইল গাড়ি ছিল। কি ছিল? বইল গাড়ি। বয়েল গাড়ি ছিল তো, বইল গাড়ি নিয়া আর ওইটার মধ্যে মাল সামানা নিয়ে বিছালি দিয়া খের দিয়া ঢাকিয়া নিয়ে যাইত। চিরা, গুড় আর ওই পিস্তল, এরকম বড় বড় গলিওয়ালা, ওই যে বড় বড় ডান্ডাওয়ালা ফুল থাকে না, রাইফেল বস্তার মধ্যে ঢুকাইয়া নিয়ে যাইত। আচ্ছা। খালি আমি ঘরে থাকা দেখতাম, লেকিন কোথায় নিয়ে যাইতে আসে তা জানি না। এগুলো কোথা থেকে আসতো জানেন কিছু? এটা বি জানি না, এটা বি জানি না। কোথা থাকা নিয়ে আসতো আর কোথা থাকা একবার নিয়ে আসতো, যেরকম খুব ভোরে এই ৩টা ২:৩টার দিকে নিয়ে আসতো, ওইটা রাখিয়া দিত, আবার সন্ধ্যা হইতে হইতে গাড়িতে ভরিয়ে পাঠিয়ে দিত, ওই কুড়া গাড়িতে। এখন পিছন দিকে তাকিয়ে আপনার কি মনে হয় যে উনি মুক্তিযোদ্ধা ছিলেন? হ্যাঁ হ্যাঁ, মনে হয়, মনে হয়, মনে হয়। কেমনে করিয়া? আপনি রব্বির নাম শুনছেন? রব্বি সিটি কর্পোরেশনের উই ছিল মেম্বার। আচ্ছা। অমলি করতো। হ্যাঁ, ফির আবার শেখ সাহেবের লোকে উনি মিটিং বি করছে। হ্যাঁ, রমনা থানায়, রমনা মাঠে মিটিং বি করছে, ওই রব্বিরের সাথে গেছে। এইটাই দেখতাম। শেখ সাহেবের সাথে মিটিং করেছেন আর স্থানীয় যারা নেতা তাদের সাথে তার সম্পর্ক ছিল, ওদের লোক খুব সম্পর্ক ছিল। একটা মিলন বাবু করিয়া নাম ছিল, ওই কাশ্মীরের মসজিদে ওই মিলন বাবুর লোকে থাকতো। মিলন যখন পাই না তখন যাইয়া খুঁজলাম, খুঁজতে গেছি, তখন উনি গেছে কি আয় হায় বনদেবী এটা কি হইল। হ্যাঁ, তখন আমি বললাম দাদা আমি তো বলতে পারি না, আর কইতে বি পারি না কি কোথায় গেছে, কে কোহানে রাখছে, কোনো খোঁজ পাই না। ঘরে থাকা, ঘরে ঘুমাইয়া রয়েছে, আমি বি আছে, ছেলে খাটের মধ্যে শুইয়া রয়েছে, এমনি ছেলেরে ফালাইয়া আমারে 2টা বাড়ি এখানে মারছে পাকিস্তানিরা। হ্যাঁ, সেনাবাহিনী। চিনি না, মুখে এমনি করিয়া কাপড় বাঁধিয়েছে, কালা কাপড়, এমনি করিয়া কালা কাপড় বাঁধিয়েছে। আচ্ছা, বেড়ার ঘর তো ওখানে না পাকা হচ্ছে, বেড়ার ঘরটা লাথি মারলো, ঘরটা খুলিয়া গেল। আমি দেখতে আসি আমার খালা শাশুড়ি রে, ওরা বি দরজা খুলে না। তখন বাচ্চাটা আমার ছেলেটা, এই ছেলেটা কাঁদছে, আমি ওরে খুলে উঠাইছি, ওরে কি করে ধরিয়া পিছনে থাকা হাত এমনি বান্ধিয়া আর চোখে কাপড় বাঁধিয়ে নিয়ে গেছে, আমার সামনে থাকা নিয়ে গেছে। আপনি থামানোর চেষ্টা করেন? থামাইবার অনেক চেষ্টা করলাম, নাকি 2টা বাড়ি মারলো, আমি একদিকে হয়ে গেলাম। কি দিয়ে বাড়ি মারলো? ওই বন্দুকের পিছনে দিয়ে।
আর একটা আমার শ্বশুর ছিল, উনি বিয়ে আইলো, আমার ননদ আইলো, উনি বিয়ে এলো, ওদের আমি মারধর করে আমার ঘরে থাকা গোড়াল হার, কানের দুল আর টাকা, কিছু টাকা ছিল, ব্যাংক ভরা টাকা নিয়ে গেল, ওরা নিয়ে গেল সব? সব নিয়ে গেল। ওরে বিধবা। ওরা কি বাঙালি রাজাকার ওরা? ওখান তো কাপড় বান্ধা, মুখে নাম বি জানি না, চিনি বি না, কতজন মুখ এসেছিল? খুললে ওরা 6-7 জন ছিল। এইদিকে আটকাইয়া রাখছে আমার শ্বশুরের শাশুড়িরে, আর এইদিকে আইছে কয়জন, একটা খুব বেটা মোটা করিয়া ছিল, এখান থেকে হাফ প্যান্ট পিন্ডা, আর 2 জন ফুল প্যান্ট পিন্ডা ছিল। তো ওনার কি আপনি পেয়েছিলেন? ওনার মৃতদেহ পাওয়া গেছে? মৃতদেহ তো পাই নাই, মৃতদেহ তো কোথায় পাইছি, টানারি আছে না, টানারি, হ্যাঁ। টানারি ঝিগাটলা, সেখানে এই ছবি, আচ্ছা, এই ছবি আর ওনার গায়ের কাপড় গেঞ্জি, হ্যাঁ হ্যাঁ। এই পর্যন্ত কালা গেঞ্জি বেশি কিনতো, আচ্ছা, কালা গেঞ্জি, আর ওই গেঞ্জির সাথে পকেটের ভিতরে ছিল ওই কার্ডটা, ওনার কার্ড ছিল? কার্ড ছিল। আচ্ছা, তখন ওই দিকে যাইয়া, ওই টানারির দিকে যাইয়া, ওই দিকে খুঁজে খুঁজি করছে, কত কুমারের বাসা আছে না, হ্যাঁ, এটা রায়ের বাজার, রায়ের বাজারে কুমারে, ওরা কইল কি রাত্রে আজকে সপ্তাহখানি হইতে আছে, এই 7 দিন হইব, সপ্তাহখানি হইতে আছে, আমরা গলির আওয়াজ অনেক পাইছি। আচ্ছা, কাপড় চুপড় খুলিয়ে তখন যখন এই কাঠ পাইছি, তখন তো আমি বললাম কি আর এই দুনিয়াতে নাই উনি। উনার যখন কাপড় আসে, কাঠ আসে, তো উনি কোথায় গেল, তখন আর পাইছি। তখনই আমি ওখান থেকে খুঁজিয়ে নিয়ে, ওখান থেকে মাটি আনিয়ে শহীদ মিনার বানাইছি। আপনি কি মুক্তিযোদ্ধা হিসাবে আপনার স্বামীর যে স্বীকৃতি সেটা চান? কই কিছু তো পাইনি। এটা যে মুক্তিযোদ্ধার ফ্যামিলির কিছু ভাতা পায়, ওইগুলি তো আমি কিচ্ছু পাই না। বিমানে ভি তো শহীদের মধ্যে লেখা আছে। আপনি কি ওনার জন্য অপেক্ষা করেন? অপেক্ষা তখন বি আসি, তখন বি তো অপেক্ষাই আসি, কি কোন দিকে থাকা আইয়া পড়ে, কি আইলে উনার সংসারই উনারই বুঝে গেছে, পাইতো না, বুঝলাম। আচ্ছা, বিমানে কি চাকরি করতেন উনি? বিমানে এই চাকরি করতো, ঝাড়ু উড়ু দিত। ঝাড়ু দিতে? হ্যাঁ, প্লেন ঝাড়ু দিত? হ্যাঁ, প্লেনের ভিতরে ঝাড়ু দিত। তো উনি তো বিয়ে পাস, পাকিস্তান আমলের বিয়ে পাস। বিয়ে পাস তো তাকে প্লেনে ঝাড়ু দিতে হতো? আমাদের হরিজন রে, আমাদের কোনো কোঠা নাই, অন্য কোনো চাকরিতে কোনো কোঠা? কোনো কোঠা নাই, আমাদের হরিজনের কোনো মূল্য নাই, মানুষ হিসাবে কোনো মূল্য নাই, কোনো দাম নাই, কোনো মর্যাদা নাই, মর্যাদা। ওখানে আমি যদি একটা দোকান দেই, 4 দোকান দেই, আমার হাতে চা কে খাইতো না। কেন? হরিজন, আমরা ছোট কাজ করি, চাকরি করি, রাস্তা ঝাড়ু দেই। একাত্তরের আরেকজন বীর সেনানী সুধীর কুমার বিশ্বাস, আমরা তার সাথে কথা বলছি আজকে মাগুরায়। তিনি তন্তুবাই, তার মানে পেশায় তাঁতি, তার পরিবারও তাঁতি ছিল। একাত্তরের আগে তিনি ছিলেন একজন ছাত্র, কিন্তু একাত্তরের পরে তিনি আবার তার যে পূর্বপুরুষের পেশা, সেই পেশায় এসে নিয়োজিত ছিলেন সারা জীবন। তা আপনি কেন মুক্তিযুদ্ধে গেলেন?
আমি শেখ মুজিবের কথা অনুসারে তিনি বললেন যে তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো। আমরা তখন ছাত্র ছেলে ফেলে আমরা ওই কথা মোতাবেকই আমরা খান সেনাদের তাড়ানোর জন্যে আমরা ভারতে গিয়ে প্রশিক্ষণ নিয়ে আসলাম। আমরা তো ওই টাইমে হিন্দু মানুষ রাইফেলের বাটও চিনতাম না। তো যেখানে হিন্দু মুসলমান কেউই চিনত না তখন, যারা আপনার হ্যাঁ হয়তো পুলিশ বা সামরিক এরাই বাহিনীতে জানতো। ছিল তারাই জানতো। আর আমি তো এছাড়া কোনোদিনও ওই পথে জানিই না। তবে আমি ভারতে যেখানে দেখলাম আমাদের সমস্ত আমলীগের নেতারা ভারতে পৌঁছে গেছে, ওনাদের কাছে গেলাম। ওনারা বললেন যে সুদীপ তোমাকে হায়ার ট্রেনিংয়ে যেতে হবে, বাংলাদেশ স্বাধীন করার জন্যে ট্রেনিং করতে যেতে হবে। তখন আমরা গেরিলা ট্রেনিং করার উপক্ষে ওই ভারতে গিয়ে ভারতের ইন্দিরা গান্ধীর যে সমস্ত গেরিলা বাহিনী আছে ওনাদের, ওই বাহিনীতে আমরা প্রশিক্ষণ করেছি। মানে ভারতের সামরিক বাহিনীর যে হ্যাঁ training, সামরিক বাহিনীর কাছে সেখানে আপনারা ট্রেনিং নিলেন। ট্রেনিং করি। তা আপনি কোন ক্যাম্পে ট্রেনিং নিয়েছেন? আমি নিয়েছিলাম বিহার চাকুলিয়া। চাকুলিয়া। কতদিনের ট্রেনিং নিয়েছিলেন? বড় উইন্সে 1 মাস 12 দিন। উইন্স নাম্বার ছিল 4। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেখানে কে আপনাদের প্রশিক্ষক কে ছিলেন? পোস্টে ছিল জগা সিং। সেখানে কি কি অস্ত্রের প্রশিক্ষণ পেলেন? এলএমজি, এসএলআর, স্টেন গান, রাশিয়ান অস্ত্র আমরা ট্রেনিং করেছি, চাইনা অস্ত্র পরে ট্রেনিং করেছি। আপনারা দেশের ভেতরে কোন যুদ্ধে অংশগ্রহণ করেছেন? যুদ্ধ অনেকগুলোই করেছি, বেশিরভাগ আমার এই বড় যুদ্ধটা আছে বিনোদপুর। বিনোদপুরটা কোন জেলায়? এটা মাগুরা জেলার ভিতরে, কোন থানায়? এটা মোহাম্মদপুর থানা। সেটা কার সাথে কার যুদ্ধ হলো? এটা রেঞ্জার পুলিশ রাজাকার ওরা ক্যাম্প করেছিল ওখানে। ওই ক্যাম্প থেকে বিভিন্ন প্রান্তে যেয়ে এই লোকজন এবং মুক্তিযোদ্ধাদের মারার জন্য ওরা ষড়যন্ত্র করত। এবং মাগুরাতে প্রধান সেনারা মাগুরাই থাকতো, আর ওই যে লোকাল যে ক্যাম্পগুলা ওখানে এরা রসম দিত, গুলিগুলা সব ওরা দিত, এবং তা নিয়ে বিভিন্ন এলাকায় আমাদের গ্রামগঞ্জে ক্ষতি করত এবং নারী নির্যাতনও করত। এগুলো দমন করার জন্য আমরা শ্রীপুর আকবর বাহিনী একটা গঠন করেছিলাম। এই আকবর বাহিনী আমরা 350 লোক ছিলাম। তো আমরা বললাম যে তাহলে এই যে আকবর বাহিনীর কথা বলছেন, আকবরের নামে তো আকবর বাহিনী। হ্যাঁ, তো আকবর কি ভারতে যে ট্রেনিং নিয়ে? না না না, ওনাদের যুদ্ধ করার কোনো অস্ত্র ছিল না, কিন্তু ওনারা দেশের ভিতরেই তারা প্রতিরোধ বাহিনী গড়ে একটা তুলেছিল। মুক্ত এলাকা গঠন করেছিল। আমরা যখন ভারত থেকে যুদ্ধ করা অস্ত্র নিয়ে আসলাম, ওনাদের 303 অস্ত্র ওই থানার থেকে উদ্ধার করেছিল 20-30টা 303 রাইফেল। যে যুদ্ধটা করেছিলেন সেখানে, সেই যুদ্ধটা মানে কোন সময়টায় হলো এবং কিভাবে যুদ্ধটা হলো? এটা অক্টোবর মাসে আমাদের ওই রাজাকার ক্যাম্পটায় বহু রাজাকার, তাও এইটাকে আমাকে প্রতিহত করার জন্যে আমরা ভারতের থেকে যে সমস্ত অস্ত্র নিয়ে আসছি, যুদ্ধ করা অস্ত্র, সেই অস্ত্র নিয়ে একবার বাহিনী বললাম যে আপনি তো মুক্ত করছেন এলাকাটা, তো আপনার সঙ্গে যে কয়টা লোক আছে, আর আমরা ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে আসছি, যুদ্ধ করা অস্ত্র আমাদের কাছে আছে, 3টে এলএমজি আছে, তারপরে মর্টার আছে। তো আজকে ভালো যুদ্ধ করার মতো 2-1 ব্যাটালিয়ন আর্মির সঙ্গে যুদ্ধ করার মতো অস্ত্র আমরা নিয়ে আসছি। তারপরে ব্রিজ কালভার্ট এগুলো উড়ানো, তাওয়া নিচে হাই এক্সপ্লোজিভ ডেটোনেটর, এন্ট্রাং মাইন, জাম্পিং মাইন, এগুলো সব আছে, ভারত সরকার দিয়েছে আমাদের। তখন একবার মিয়া বললেন যে তাহলে তোমরা আসো। পরে নৌকো যোগে ওনার বাহিনীতে আমরা যোগ দিলাম। আমরা 350 লোক একসঙ্গেই আসছিলাম। এসে কিছু ওই শালিকা থানায় গেল, আর মাগুরা থানারগুলো আমরা মাগুরায় চলে আসলাম। মাগুরায় এসে আমরা কোনো জায়গা পালাম না, মানে আর্মি তো আমাদের মাগুরা মহকুমা টাউন, তো তখন জেলা ছিল তখন যশোরে। তো এই যশোর জেলার অধীনে তখন আমরা বসবাস করতাম। তখন আমরা এই মাগুরায় যেখানে যেখানে আর্মি ছিল, আমরা গেরিলা ট্রেনিং করে, আমরা তো রাতে কাজ করেছি, আমরা তো দিনে করি নাই, রাত্রে আসে ওদের ঘাঁটিতে আমরা আঘাত করেছি, গ্রেনেড চার্জ করেছি। তেলের ট্যাঙ্কিগুলো আগে ধ্বংস করলাম, তারপরে ওদের তেলের ট্যাঙ্কি ধ্বংস না করলে তো ওদেরকে প্রতিহত করা যায়, ওরা তো গাড়িতে যায়,
এই গাড়ির জিনিস যদি আমরা বন্ধ করে দিতে পারি, এইভাবে আমরা 10-15টা গ্রেনেড ওদের ওই তেলের ট্যাঙ্কিতে আগুনই ধরাই দেব। সেই অপারেশনের পরে আমরা ওই বিনোদপুর যাইতে হবে, ওইখানে বড় ক্যাম্প রয়েছে রাজাকার রেঞ্জার পুলিশ। তা ওইটা ধ্বংস না করলে পরে অত্র এলাকার থেকে বিভিন্ন জায়গায় রাজাকার রেঞ্জার পুলিশ এবং হানাদার বাহিনীরা যোগাযোগ করে। এটা প্রতিহত করার জন্য আমরা কি করলাম, আকবর বাহিনীর বললাম যে আপনি নেতৃত্ব দেন, ওদের প্রতিহত করব। কেমনে করব? তো আমরা নাইটে যাব, নাইটে যেয়ে ওই ক্যাম্পটা ঠিক সন্ধ্যার সময় আমরা একজন ওই ডুমুসিয়ার হেডমাস্টার স্কুলের, বিনোদপুর বাজারের ডুমুসিয়া নামক স্থানের একজন হেডমাস্টার আমাদের বললেন যে আপনারা আসেন, আমি যা কিছু সাহায্য সহানুভূতি আমরা করব এবং কোন 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 পথ দিয়ে আসলে পরে বিনোদপুর পৌঁছানো যাবে সে পথটা আমরা দিচ্ছি। তখন উনি বললেন, সেইভাবে আমরা ওই কামারকালী সালামতপুরের ঘাট নৌকোযোগে পার হয়ে একটা নমশূদ্র গ্রামে যেয়ে তাদের মাতুব্বরদের বললাম যে আমাদের কিছু সংখ্যক লোক, আমরা 60-65 জন লোক যাব, এদের খেতে দিতে হবে। তো সেইভাবে তিনি রাজি হয়ে গেলেন। ওখান থেকে রাত্রে খাওয়া দাওয়া করলাম। রাত 12টার দিকে আমরা রওনা হলাম। 12টার দিকে রওনা হয়ে যাইয়ে আমরা ডুমুসের হেডমাস্টারের সাথে দেখা করলাম। তারপরে উনি বললেন যে ঠিক আছে, আপনারা পৌঁছে গেছেন, তাহলে এখন কি করবেন, আপনার এখানে এখন কি খাওয়া দাওয়া করবেন? তা আমরা বললাম যে না, আমরা খাওয়া দাওয়া করে আসছি, আপনি কালকে যুদ্ধের ভিতরে আমরা যখন ভোর 6টাতে যুদ্ধ হবে তখন আমাদের খাওয়ার ব্যবস্থা করবেন। ওইখানে আরো 2টা বাহিনী ছিল, মুক্তিযোদ্ধা বাহিনী। তাই আমরা, ওটা ইয়াকুব মিয়ার বাহিনী, নজির খোড়ার বাহিনী। তা ওনরা আসতে পারে নাই, ওরে রাজাকাররা ওকে ঠেক দিছে। এখন আমরা পড়ে গেছি শুধু এই মাগুরার যে কয়জন মুক্তিযোদ্ধা গেছি, এই কয়জনই আমরা অ্যাটাক করা শুরু করেছি। আমাদের প্রথম কথা হলো যে এলএমজি ফায়ার না হলে কোনো অস্ত্র ফায়ার হবে না। তখন এলএমজি ফায়ার করলো। তখন একে একে আমরা যুদ্ধ শুরু করে দিলাম। এমনিভাবে যুদ্ধ করতে করতে আমাদের মুকুল নামে আমার একটা সহযোদ্ধা আমাদের ওখানে মারা গেল। পরে ওকে আমরা টেনে টুনে উঠিয়ে তো ওইখানকার স্থানীয় লোকদের কবরের ব্যবস্থা করতে বলেছি। তারপরে আমাদের ওখানে আহত হয়েছি 3-4 জন, আর একজন মারাই গেছে। আমাদের খাওয়া দাওয়া নাই। ডুমুসে স্কুলের হেডমাস্টার আমাদের কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থাও করে নাই মানে কি, তখন রাজাকার বাহিনীর 3টে বাহিনী আইছে, রাজাকার বাহিনী, আর ওদিকে যুদ্ধ হচ্ছে আরো মুক্তিযোদ্ধাকে সাথে, ওদিক নোয়াটা চলতেছে যুদ্ধ, মোহাম্মদপুর চলতেছে যুদ্ধ, আর আমরা বিনোদপুর পড়ে গেছি এই সামান্য কয়েকজন। আর ওই যুদ্ধ পরিস্থিতিতে খাবার ব্যবস্থা করতে পারেননি হেডমাস্টার সাহেব? না হলে আমরা তো ক্লান্ত হয়ে গেছি। তখন আমরা কি করব, আমরা তখন আমাদের যে দিত আকবর মিয়া, উনি বললেন যে তাহলে তোমরা করো, উঠে চলে আসো। আর ওকে তো অনেক লোক হতাহত হয়েছে, ওরা আর স্যালেন্ডার মতোই হয়ে গেছে প্রায়, আমাদের কাছে আত্মসমর্পণ করেছে। ওরা আত্মসমর্পণ করার পরে তখন আমরা আবার ডুমুসি স্কুলে ফিরে যেয়ে দেখি যে আমার খাদ্য খাবার নাই। তখন আমরা ওখান থেকে 3 জন আমরা আহত লোক নৌকোযোগে ফরিদপুরের ভিতরে পাঠাই দিয়ে ফরিদপুর থেকে আবার নৌকোযোগে আমরা মাগুরায় ওই অবদাই হয়ে আবার শ্রীপুর আসি। এমনিভাবে ওই যুদ্ধটা শেষ করে আমরা আসি। তো সেখানে ওদের দিকে কি ক্ষয়ক্ষতি হয়েছিল? ওদের 70-75 জন রাজাকার মারিছিল, 3টে রেঞ্জার পুলিশ মারিছিলাম আমরা। আপনি তো যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, আপনি কোন যুদ্ধে আহত হলেন? ওইখানে একটা বড় যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে কলারোয়া ঝাউডাঙ্গা নামক স্থানে আমি যুদ্ধে আহত। কোথায় আপনি আঘাত পান? আমি বাম পাড়ে থোড়াই, এবং এখানেও গুলি লাগে। তারপরে আমি গুলি খেয়ে পড়ে আসি। ওই যে খানেরা আর্টিলারি ফায়ার করে না, ও আমার থেকে 4 হাত দূরে ওই কলার মোছার মতো মোর ইগুলো আইসে পড়ে ওই 2 সেকেন্ড পর আবার বাস্ট হয়েছে। বাস্ট হয়ে যে প্লেটটা সবগুলোই গুলি হয়েছে, হয়ে আমার মাথা দেখুন
আরো পাটা সমস্ত কিছু আমার পুড়িয়ে গেছে। তারপরে দেখান আমাদেরকে এই দেখেন অবস্থা, আর এই দেখেন অবস্থা, একটু ধরে। এই দেখেন পা কাটে, এই দেখেন মাথাটা পুড়িয়ে গেছে, এই দেখেন। আচ্ছা, আরো জায়গা আছে এখানে, সিএমএস এ দেখাইছি সেগুলা, কাগজপত্র আছে সিএমএস এর। অথচ এবার ঈদের বোনাসটা আমি পাই নাই। এখন কি আপনি ভাতা পাচ্ছেন? হ্যাঁ, এখন ভাতা বন্ধ আমার। আমরা দেখেছি যে এভাবে মাঠের যারা তৃণমূলের যারা মুক্তিযোদ্ধা তারা অনেকেই কিন্তু আজকে তাদের যে সামান্য অধিকারটুকু তারা ভোগ করেন, তাদের যে সম্মানীটুকু ভোগ করেন, সেটুকু তারা বঞ্চিত হচ্ছেন। আজকে আমরা দেখছি দেশের এক অংশ মুক্তিযুদ্ধকে অস্বীকার করছে, আর আরেক অংশ মুক্তিযুদ্ধের উপর দখলদারিত্ব প্রতিষ্ঠা করছে। আর যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা, যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, তাদের বেশিরভাগ আজকে সারা দেশের জনগণের মতোই বঞ্চিত। মুক্তিযুদ্ধকে জানো ১৪০তম পর্বের কুইজ। মুক্তিযোদ্ধা সুধীর কুমার বিশ্বাস কোথায় ট্রেনিং নেন? এ কৃষ্ণনগর, বি চাকুলিয়া, সি মাগুরা, ডি কল্যাণী। বৃহস্পতিবারের ভেতর ঠিক জবাব পাঠাও এমজে স্পেস ABC অথবা ডি লিখে পাঠিয়ে দাও 16242 নম্বরে। ঠিক উত্তরদাতাদের মধ্য থেকে 3 জনকে পুরস্কার হিসাবে দেওয়া হবে মুক্তিযুদ্ধের বই। মুক্তিযুদ্ধকে জানো ১৩৯তম পর্বের কুইজের ফলাফল। প্রশ্ন ছিল, রাধানগর রাজাকার ক্যাম্পে মুক্তিযোদ্ধারা কতজন রাজাকারকে হত্যা করে? সঠিক উত্তর এ ২৭ জন। এই পর্বের বিজয়ীরা মাসুমা, সুমাইয়া ও সৌরভ। যথাসময়ে তোমাদের ঠিকানায় পৌঁছে যাবে পুরস্কার। আমরা ৭১-এর ১৫ ক্ষত্রিয় সমাজের একজন ছাত্র, যিনি ক্লাস 9-এর ছাত্র ছিলেন তখন। পরবর্তীকালে যুদ্ধ থেকে দেশে ফেরার পর যিনি সারা জীবন কৃষক হিসেবে ভূমিকা রাখছেন, সেই ১৫ ক্ষত্রিয় মুক্তিযোদ্ধা সুনীল কুমার রায়ের সাথে কথা বলছি। আপনার বাড়ি হচ্ছে যশোরের চাচড়ার কাছে, কোতোয়ালি থানায়। তো আপনি যুদ্ধে কেন গেলেন? আমাদের বাড়ি ঘর সব ৭১ সালে খানেরা পোড়াই দিল, আমাদের গ্রাম সব পোড়াইয়ে জ্বালিয়ে দিল আমরা বাড়ি ঘর ছেড়ে ভারতে চলে গেলাম। এটা কোন সময়ের কথা? ওটা ওই 25শে মার্চে যখন আন্দোলনে পোড়াপুড়ি হলো, তখন এতে আমরা ওদের গ্রামে খানেরা যাই গাড়ি টাড়ি দিয়ে। আমাদের গ্রাম 4-5 জন মানুষ গুলি করে মারে দেয়। আমরা ওখান থেকে পলায়ে যান বাঁচাইয়ে ওই দূরে যাইয়ে ওখানে 2-3 দিন পরে আমরা ভারতে আশ্রয় নিই। ভারতে মুক্তিযুদ্ধে কখন যোগদান মুক্তি করলেন? গেলাম আমার কয়েক মাস পরে, মানে আমার দাদা ভাইরা যা দিতে, আমরা 6 ভাই, তো আমি ছোট, বাবা বেঁচে ছিলেন, মা মারা গেছিলেন। আমাকে ভাইরা জাতি দিত না, সবাই ছোট ভাইকে আদর করতো, যাওয়ার জন্য খুব করতো, আমার সবসময় চেক দিত, জাতি দেবো না, আমার যুদ্ধে যাওয়ার জন্য খুব পড়া ছিল। এই করতে করতে আমরা রাস্তার পরে ঘর বাঁধলাম। ঘর বাঁধতে সেখানে ওই শরণার্থীকে চাল ট্রাকে নিতে যাইয়ে ওখানে গাড়ি ডাবে যায়। গাড়ি যাবে গেলে আমাকে দাদাকে বললো আমাকে চাল খালাস করে দিতে। আর একটা ট্রাক ক্রস করতে যায়, সাউট ট্রাকটা সাইডে ডাবে যায়, একটা বাজারের মতন হইলো সরগোল। তখন বললো আমার মনের ভিতর এই আমার যাওয়ার সুযোগ, তখন আমার কেউ খেয়াল নেবে না। দাদার ওই ট্রাকের মাল নামাচ্ছে। আমি সকালবেলায় বৌদিকে বললাম, মেজে বৌদি ভাত আছে? করলো সকাল রাতে ভাত, এই জল দেওয়া আছে, ওই ছাড়া নেই। আমি বললাম ওই আমাকে দাও। ওই খেয়ে আমি তখন ওই লুঙ্গিটা ভাঁজ করে জামাটা ভিতর দিয়ে চললাম খালি গায়ে, যাতে আমার জামা গায়ে দিলে তো খোঁজ করবে কোনে যাচ্ছে, আমার সবসময় চেক করতে, তাই যা দিত না। আমরা সবাই বাঁচিয়ে আছি, আবার ছোট ভাইটা চলে যায় মারা যাবে। তা আমি ওই সুযোগ ওই দিনে আমি চলে যাই, আর কেউ খুঁজে পায় না আমারে। ভারতে যাই আমি, ঘোষপুর যাইয়ে ইয়ুথ ক্যাম্পে ট্রেনিং নিতে লাগি। ওকে তো ট্রেনিং নিতে কয়েক মাস পরে আমি হায়ার ট্রেনিংয়ে বিহার চলে যাই। আচ্ছা, বিহার ট্রেনিং শেষ করে বিহারের কোথায় গেলেন আপনি? ওরা বীরভূম জেলায় আর কি, বীরভূম না সিংভূম? সিংভূম জেলা। সিংভূম, আচ্ছা। তার মানে বিহারের সিংভূম
জেলায় আপনি ট্রেনিং দিই। ট্রেনিং নিলেন। আচ্ছা, সেখানে কতদিনের ট্রেনিং পুরো নিলেন? 1 মাসের ট্রেনিং দেয় ওখানে ভারত সরকার আর সিকিরা দেয়। কি ট্রেনিং নিয়েছিলেন, কি কি অস্ত্র? ওখানে আমাদের যে অস্ত্র আমরা হাতে নিজেরা ব্যবহার করে চলতে পারবো সেই অস্ত্রগুলো, অটোমেটিক অস্ত্রগুলো, SLR, LMG বা আর স্টেন গান। আর রাইফেলের ওখানে দেখো যুদ্ধ চলা যাবে না, ওগুলো নিয়ে ওরা ট্রেনিং দিছিল না। তো তারপর আপনি দেশের মধ্যে এলেন কখন? ওকে তো আমাদের ট্রেনিং শেষ হয়ে গেলে আমাদের কল্যাণী ক্যাম্পে ভারত সরকার আনিয়ে দিল। কল্যাণী ক্যাম্পে আমি তিন দিন রেস্ট করার পরে আমাকে এনতে কয়েক মন্ত্রী যাই, আমাকে 4 জন মন্ত্রী যায় এখানে 200 ছেলে এখানে চাইলো আমাকে সেখানে বাছাই করে রাখিয়ে বললো এখনই এদের খাবার তৈরি করে দাও দুপুর। তখন আমাদের বাস আসলো অল্প বেলায়, 200 ছেলে নিয়ে 2টো বাস আমাদের বয়রায়